শান্ত আজ অফিস থেকে অনেক আগেই চলে এলো। এসেই আমায় কোলে নিয়ে বিছানায় ফেলে দিল। আমায় কিছু বলার সুযোগ না দিয়ে ভাসিয়ে দিয়ে গেল কামনার মোহনায়। সহবাসের পর শান্ত ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। ঠিক তখনই কেউ দরজায় কড়া নাড়িয়ে রুমি বলে ডাক দিল। আমি কাপড় ঠিক করতে করতে এগিয়ে গেলাম। আবারও কণ্ঠ ভেসে এলো, কি হলো রুমি, দরজা খুলো। চমকে উঠলাম, এত তোর গলা, কিন্তু শান্ত তো ওয়াশরুমে, বাহিরে আবার কে? ভয়ার্ত দৃষ্টি নিয়ে দরজা খুললাম। শান্ত ভিতরে প্রবেশ করলো, কিন্তু আমি রীতিমতো থমকে গেলাম। কি ঘটে গেল আমার সাথে এইমাত্র? ঘড়িতে তাকিয়ে দেখলাম 10টা বাজে। হ্যাঁ, প্রতিদিনই এই সময়ে শান্ত আসে, আজও ঠিক সময়ে এসেছে। তাহলে কি হলো রুমি, এভাবে দাঁড়িয়ে আছো, কি ভাবছো? কই কিছু না, তুমি ফ্রেশ হও, আমি খাবার রেডি করছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা রুমি, তোমার কাপড় চোপড় চুল এরকম এলোমেলো কেন? আসলে মানে কাপড় চোপড় আর রুমটা একটু গোছাচ্ছিলাম, তাই এলোমেলো হয়ে আছে। ও আচ্ছা। শান্ত ওয়াশরুমের দিকে এগুতে যাবে, সেই মুহূর্তে তাকে ডাক দিয়ে দাঁড় করিয়ে দৌড়ে ওয়াশরুমের দিকে গেলাম। কিন্তু না, ওয়াশরুমে কেউ নেই। হাফ ছেড়ে বাঁচলাম। আবার কি হলো? না কিচ্ছু না, তুমি যাও। তোমার যে মাঝে মধ্যে কি হয়। রাতের খাবার শেষ করে দুজন গল্প করে রুমে গেলাম। হঠাৎ নিজের বুক এবং নিতম্বে ব্যথা অনুভব হলো। আস্তে আস্তে বেড়ে চলল ব্যথাটা। শান্তকে বলতেও সাহস পাচ্ছি না। রাতে শান্ত যখন কাছে আসতে চাইলো তখন খুব ভয় পাচ্ছিলাম। কি বলবো? শান্ত প্লিজ, আজকে না। কেন রুমি, কোনো সমস্যা? আসলে আমার শরীরটা ভালো লাগছে না রুমি, আজ তোমায় কেন যেন অস্বাভাবিক মনে হচ্ছে। আসার পর থেকে তোমার সব কিছুতেই ভিন্নতা মনে হচ্ছে আমার। ভয় পেয়ে গেলাম এই ভেবে যে শান্ত কিছু বুঝতে পারেনি তো। আর কীভাবেই বা শান্তকে এই কথাটা আমি বলবো। লক্ষ্য করলাম শান্ত একটু অভিমান নিয়েই ঘুমিয়ে পড়ল। রাত 12টা পেরিয়ে গেল, একটু ঘুম নেই চোখে। কি ঘটে গেল আমার সাথে? কুল কিনারা পাচ্ছি না ভেবে, হয়তো পুরোটাই মনের ভুল। এই ভেবে নিজেকে সান্ত্বনা দিয়ে ঘুমিয়ে পড়লাম। কি শান্তিতে ঘুমিয়ে আছো রুমে, বাহ। জানো কতদিন ধরে ঘুমাইনি আমি? 5 বছর। হ্যাঁ, 5 বছর ধরে ঘুমোতে পারিনি আমি। কিন্তু তুমি সেই খবর জানলেই না, আর না কখনো সেই খবর জানাতে চেয়েছিলে। আমার জীবনটাকে টুকরো টুকরো করে দিয়ে তুমি ঠিক শান্তিতে ঘুমোচ্ছ। তা ঠিক কি করে রুমি? এত ভালোবেসেছিলাম তোমায়, তাই কি করে এত সহজে ছেড়ে দিই বলো? জানো রুমি, কষ্টের পাহাড়টা এতটাই তীব্র হয়ে উঠেছিল যে শেষে আত্মহত্যাই করে বসলাম। তুমি আর শান্তিতে ঘুমাতে পারবে না। তোমার নরক যন্ত্রণা ভোগ করতে হবে। প্রত্যেকটা দিন তোমায় তিলে তিলে মরতে হবে। শান্তির ঘুম শেষে তৈরি হও কালকে শুভ সংবাদের জন্য। প্লিজ রাফি, মাফ করে দাও আমায়। প্লিজ এমনটা করো না, প্লিজ রাফি। বলতে বলতে চিৎকার করে বিছানা থেকে লাফিয়ে উঠে রুমি। কি হলো রুমি, এভাবে এত রাতে চিৎকার করে উঠলে যে? আর কি সব বলতেছিলে এগুলা? স্বপ্ন দেখছিলে? আচ্ছা এই নাও, জল খাও। ভয়ে শান্তকে জড়িয়ে ধরে রুমি। সত্যিই কি এটা স্বপ্ন? ভাবনার ঘোরে হারায় রুমি। মনে পড়ে 5 বছর আগের কথা। তবে কি হতে চলেছে আগামীকাল? মিসেস রুমি, শুভ সংবাদ, আপনি মা হতে চলেছেন। যান, ভাইয়াকে ডাকুন আর মিষ্টি খাওয়ান সবাইকে। রিপোর্টগুলো হাতে নেওয়ার সময় নার্সরা বলা কথা শুনে থরথর করে আমার শরীর কাঁপতে লাগলো। জ্ঞান হারানোর উপক্রম হলো। ম্যাম, কোনো সমস্যা? না, আমি ঠিক আছি। একটু জল খাওয়াবেন আমায় প্লিজ? হ্যাঁ অবশ্যই। রুমি, আমি অফিসে গেলাম, আর তুমি শুয়ে থাকো, এখন উঠতে হবে না। টেবিলের উপর টাকা রেখে গেলাম। ফ্রেশ হয়ে ডাক্তারের কাছে চলে যাও, আমি ফোন দিয়ে বলে দিয়েছি। বিছানা থেকে শান্তর কথাগুলো শুনতেছিলাম। ছেলেটা বড্ড ভালোবাসে, কেয়ার করে, কখনোই আমার অমতে কিছু করেনি। ব্যথাটা ক্রমশ বেড়েই চলেছে। ফ্রেশ হয়ে ডাক্তারের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুই ভালো লাগছে না, অসহ্য লাগতেছে। কি বলবো? ডাক্তার জিজ্ঞেস করলে আমার সাথে যা ঘটে গেছে তা কখনোই বিশ্বাসযোগ্য নয়। কেউই বা বিশ্বাস করবে না আমার কথা। ভাবতে ভাবতে কখন ছেলে এলাম টের পাইনি। ড্রাইভারের কথায় গোল কাটল। আপনি শান্ত সাহেবের স্ত্রী? জি। বলুন কি সমস্যা আপনার? আমি বললাম। ইনি কিছু টেস্ট করতে দিল। 1 ঘন্টা পর নার্স আমায় ডেকে রুমে নিল, তারপর এই কথাটা বলল। মুহূর্তের মধ্যে আমার সব কিছু থমকে গেল। আমি বুঝতে পারছিলাম না কি করব। কি বলবে শান্তকে? চোখ ঘোলাটে হয়ে আসলো। সত্যি আমি অন্তঃসত্ত্বা। রিপোর্টে স্পষ্ট লেখা আছে। চিন্তার মহাসাগরে ভাসতে ভাসতে বাসায় গিয়ে গা হেলিয়ে দিলাম বারান্দায় থালাটা চেয়ারটার সাথে। যা কিছু ঘটে গেছে আমার সাথে
সবই সত্যি, কোনোটাই আমার ভ্রম নয়। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। রাত 10টা। দরজা খোলা রেখেই ঘুমিয়ে পড়েছিলাম। শান্ত ভিতরে ঢুকে কখন ফ্রেশ হয়ে বসে আছে খেয়াল করলাম টেবিলে রাখা রিপোর্টগুলো নেই। তার মানে শান্ত সব দেখে নিয়েছে। কিছুক্ষণের জন্য বেসামাল হয়ে গেলাম। আমার সাথে হয়তো এই মুহূর্তে খুব খারাপ কিছু করতে চলেছে। শান্ত খুব গম্ভীর মুখে খাবার টেবিলে বসে আছে। তার কাছে গেলাম, কিছু বলতে যাব, তখনই শান্ত বলে উঠল, কেন করলে এমন রুমি? আমি তো তোমায় ভালোবাসতাম, তাই না? কখনোই তো তোমায় ঠকাইনি। শান্ত, বিশ্বাস করো, কি হয়েছে আমার সাথে আমি কিছুই বুঝতে পারছি না। কাল তুমি তো চুপ হয়ে গেলাম বলেও লাভ নেই, কেননা এটা কখনোই বিশ্বাসযোগ্য হবে না। না খেয়েই শুয়ে পড়লাম। চোখের জলগুলো আর বাধা মানছে না। কিছুক্ষণ পর শান্ত চুপচাপ এসে শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। হঠাৎ অনুভব করলাম আমার ঠোঁটে কারো হালকা স্পর্শ। বুক থেকে কাপড় সরানো উপলব্ধি হলো। ধীরে 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 আমায় মোহনীয়তায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে এমন মনে হচ্ছে। শান্ত, প্লিজ আমায় ছাড়ো, আমি পারছি না আর। কি হলো রুমি, কী সব বলছো? আর আমি তো তোমায় স্পর্শও করিনি, তাহলে এইরকমভাবে আমায় কেন বলছো? শান্ত উঠে গিয়ে লাইট অন করে দেয় ও চমকে উঠে আমায় অর্ধ উলঙ্গ অবস্থায় দেখে। এসব কি রুমি? ছি, লজ্জা করছে তোমায় কিছু বলতে। ছি রুমি, ছি। স্পষ্ট শুনতে পেলাম শান্ত বিড়বিড় করে উচ্চারণ করলো দুচ্চরিত্রা। সত্যি এখন আমার আত্মহত্যা করা ছাড়া কোনো পথ বাকি নেই। সিদ্ধান্ত নিলাম শান্ত অফিসে চলে যাওয়ার পর আজ নিজের জীবনাবসর ঘটিয়ে নেব। বিকাল 3টা। খুব অপরাধী মনে হচ্ছে নিজেকে। শান্ত তো কোনো অপরাধ করিনি। তার চেয়েও বেশি অপরাধী মনে হচ্ছে 5 বছর আগে মানুষটার কথা ভেবে। কি ভাবছো রুমি? হাহা, একদিনের যন্ত্রণায় সহ্য করতে পারলে না? কিন্তু আমায় 5টা বছর ভুগিয়েছ। তোমায় তো আরও অনেক কিছু ভোগ করতে হবে। প্রস্তুত হও। সাথে তোমার প্রিয় শান্তকেও ছাড়ব না, সেও সমান অপরাধী। তোমরা দুজন আমার ইমোশন নিয়ে খেলা করেছ। আমার জীবনের গতিধারা পাল্টে দিয়েছ ভালোবাসা নামক অভিনয় দিয়ে। শান্ত বাহিরে বসে চা খাচ্ছে। রাফি শান্তর গাড়ে হাত রাখলো। চমকে উঠল শান্ত, কে আপনি? চিনতে পারেননি? চেষ্টা করুন, খুব কাছের কেউ আমি আপনার। আপনি? হঠাৎ ছাওয়ালা বলে উঠল, আরে দাদা, আপনি একা একা কার সাথে কথা বলছেন? এই তো পেছন ফিরে তাকিয়ে শান্ত দেখে সত্যিই তো কেউ নেই। নিজের ভ্রম মনে করেও মনকে বুঝাতে পারছে না শান্ত। হঠাৎ মনে পড়ে গেছে মিস্টার শান্ত সাহেব একদম ঠিকই ভাবতেছেন। হ্যাঁ, আমি সেই মানুষটাই যে 5 বছর আগে আপনার পায়ে পড়েছিল রুমি নামের মেয়েটাকে বিয়ে না করার জন্য, কিন্তু মাখানোওয়ালা সুন্দর রূপ দেখে নিজেকে সামলাতে পারেননি। একজন মানুষের ইমোশনকে ছিনিয়ে নিয়েছেন। নিজের কামনাকে এতটাই প্রকট করেছিলেন যে একটা ছেলের ভালোবাসাকে পায়ে পিষে দিয়েছিলেন নিজের চাকরি আর টাকার অহংকারে। আমি রাফি, কিন্তু অবাক করা বিষয়টা কি জানেন? আমি আর বেঁচে নেই। কথাটা শুনে শান্তর গা হিম হয়ে যায়। তাহলে কে তার সামনে দাঁড়িয়ে কথা বলতেছে? শান্ত সাহেব, তৈরি হন নিজের পাপের শাস্তি ভোগ করার জন্য। যেটুকু পীড়া আমি ভোগ করেছি তার চেয়েও বেশি আপনাদের ভোগ করতে হবে। আমার প্রিয়সীকেও ভোগ করতে হবে, কেননা সেও কম ছলনা করেনি। আপনার টাকা চাকরির প্রতি তার লালসাও কম ছিল না। একটা বারের জন্য ভাবিনি আমার কথা। ভাই, কি হলো আপনার? আরে শান্ত ভাই, আপনি এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন কেন? রোড অ্যাক্সিডেন্ট হবে তো। আপনাকে তো অসুস্থ মনে হচ্ছে। চলো না, আমি বাসায় পৌঁছে দিচ্ছি আপনাকে। আপনি চিনেন ওনাকে? জি, আমার পাশের বাসাতেই থাকে। রুমি দরজা খোলো। কি হলো রুমি? রুমি, প্লিজ সরি, আমার ভুল হয়ে গিয়েছে, প্লিজ সরি, দরজা খোলো। দড়িটা ফ্যানের সাথে ঝুলিয়ে গলায় দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু হঠাৎ শান্তর এমন কথায় একটু থমকে গেলাম। শান্ত এইভাবে কেন বলছে? তাহলে কি শান্ত সব বুঝতে পেরেছে? ভাবতে ভাবতে ততক্ষণে শান্ত দরজা ভেঙে রুমে ঢুকে পড়েছে, আর আমায় এই অবস্থায় দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরেছে। কি বলবো বুঝতে পারছি না। দূর বোকা, এত রাগ, আমায় ছেড়ে চলে যাবে? জড়িয়ে ধরলাম শান্তকে শক্ত করে।
ব্যালকনিতে বসলাম দুজন। শান্তকে সব খুলে বললাম। শান্ত তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সব বলল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এমন মনে হচ্ছে যে কেউ একজন সবসময় আমাদের পাশে দাঁড়িয়ে থেকে সব শুনছে আর বীভৎস শব্দে হাসছে। খেয়াল করলাম শান্ত ঘুমিয়ে পড়েছে, কিন্তু এটুকু সময়ে কিভাবে ঘুমিয়ে পড়ল বেশ অবাক হলাম। শান্তকে ডাক দিতে যাব ঠিক তখনই, ঘুমোতে দাও প্রিয়, ওনাকে ঘুমোতে দাও। কত রাত যে এখনো জেগে থাকার বাকি। এ তো রাপির কণ্ঠ। তুমি কি চাও বলো? ছেড়ে দাও না প্লিজ, আমাদের মতো থাকতে দাও প্লিজ। হা হা, কি চাই? কি চাই জানতে না তুমি আমি কি চাই? ঠিক আছে তাহলে ফিরিয়ে দাও সেই আমার আমিটাকে, ফিরিয়ে দাও আমার জীবনের সব কিছু, ফিরিয়ে নাও তোমার অভিনয়, ফিরিয়ে দাও আমার ভালোবাসা। পারবে দিতে? পারবে নিজের ছেলের মৃত্যুর শোকে তিলে তিলে মারা যাওয়া আমার বাবার প্রাণ? পারবে ফিরিয়ে দিতে আমার পরিবারের সমস্ত সুখ? পারবে না, কারণ তুমি বিশ্বাসঘাতক। তুমি এসব তো কখনো ভাবোইনি। তোমার বাবার পছন্দের টাকাওয়ালা ছেলের সামনে আমার ভালোবাসার সাথে জড়িয়ে থাকা কোনো কিছুরই জন্যই ভাবনি তুমি। ছেলে খেলার মতো সব ভেঙে চুরমার করে দিয়ে চলে এলে নিজের সুখ খুঁজতে। কিন্তু না প্রিয়, তোমায় আমি কি করে ছেড়ে দিতে পারি বলো? এত সহজে তুমি মুক্তি পাবে না। চিন্তা করো না, কেননা তুমি চাইলেও আত্মহত্যা করতে পারবে না, কারণ তোমার নরক যন্ত্রণা ভোগ করে তারপর তোমায় আমি আমার কাছে নিয়ে আসব। তোমার সেই পাষণ্ড ফিতাকেও ছাড়ব না, যে কিনা টাকার কাছে অন্ধ হয়ে একজন মানুষের সত্যিকারের ভালোবাসাকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন। ওনাদের পাপের ভাগ নিতে হবে। রাফি কথাগুলো যেন গরম লোহার মতো কানে আঘাত করছিল। আর পারছিলাম না নিতে। চিৎকার করে উঠলাম। জ্ঞান ফেরার পর বুঝতে পারলাম আমি হসপিটালে। পাশে মা বাবা এবং শান্তর পরিবারের সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু ওনারা কিছুই বলছে না। নার্স যখন বলল যে আপনাদের বোমার এখন যত্নের প্রয়োজন সন্তানের সুস্থতার জন্য, ঠিক তখনই চেঁচিয়ে উঠলেন আমার শাশুড়ি। কিসের সন্তান? ওই সন্তান আমাদের রক্তের নয়, এই সন্তান আমাদের চাই না। কথাটা শুনে মা বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কী সব বলছেন আপনি? হ্যাঁ ঠিকই বলছি, ভুল করেছি আপনার মেয়ের উপর নজর না রেখে। কি করে পারলেন এমন একটা দুধ চরিত্রে মেয়েকে আমার ছেলের কাঁধে তুলে দিতে? ছি! বিয়ের প্রথমেই এই মেয়ের প্রতি আমার সন্দেহ ছিল, কিন্তু তখন কেউ শুনেনি আমার কথা। বিয়াই খুব তো বলেছিলেন আপনার মেয়ের মতো মেয়ে হয় না। এখন দেখুন আপনার চরিত্রহীন মেয়েকে। জিজ্ঞেস করুন কোন পুরুষের সন্তান বাঁধিয়েছে নিজের গর্ভে। আমার ছেলে আপনার মেয়েকে ডিভোর্স দেবে, এটাই শেষ কথা। এইরকম চরিত্রহীন মেয়ের মুখ আমি আর দেখতে চাই না। পুরো হসপিটাল যেন শব্দহীন হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে কারো বীভৎস হাসি। খুব ভালোভাবে বুঝতে পারলাম হাসির রহস্য। আচ্ছা, অন্য কেউ কি সেই হাসি শুনতে পাচ্ছেন? ইচ্ছে হচ্ছিল সেই মুহূর্তে আত্মহত্যা করে ফেলতে, কিন্তু আমি জানি আমি চাইলেও আত্মহত্যা করতে পারবো না। শান্ত বলে উঠল, রুমি তুমি চলে যাও। আমি নিজের মা বাবার বিরুদ্ধে যেতে পারবো না। ওনারা যা চায় তাই হবে। শান্তর কথা শুনে আর কিছুই বললাম না, চুপ করে রইলাম। মা এসে আমায় জড়িয়ে ধরল। বাবা মা পরিবারের কেউ সমাজে চলাফেরা করতে পারে না। সবাই হাসি তামাশা আর অপমান করে। এসব সহ্য করতে না পেরে বাবাও অনেক অসুস্থ হয়ে পড়েছে। একবার ডেকে নিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মা রুমি, আমায় মাফ করে দিস। তোর সাথে এবং রাফির সাথে আমি যে অন্যায় করেছি তার জন্য শাস্তি আমার প্রাপ্য। বাবার জন্যই রাফিকে ছেড়ে আসতে বাধ্য হয়েছিলাম। এইভাবেই চলছিল। বেশ কিছুদিন পর শান্তর সাথে দেখা। চা খেতে খেতে কিছুক্ষণ কথা বললাম, আর যতটুকু বুঝলাম রাফি তাকেও আর তার প্রাপ্য বুঝিয়ে দিয়েছে। আমার সাথে ডিভোর্স হওয়ার পর তার মা আবার তাকে বিয়ে করায়, কিন্তু সেই বউ অন্য কারোর সাথে প্রক্রিয়ায় লিপ্ত ছিল। হঠাৎ তার অনেক কিছু নিয়ে সেই স্ত্রী পালিয়ে যায় তার প্রেমিকের সাথে। সন্ধ্যা হয়ে যায়, বাড়ির উদ্দেশ্যে রওনা দিই।
স্পষ্ট লক্ষ্য করলাম শান্ত নিজের অন্যায়ের জন্য করুণ চাহনি। বাড়ি এসে পড়লাম, খুব ক্লান্তি নিয়ে পড়ে রইলাম এক কোণায়। বেশ কিছুদিন পর বেলকনিতে হুইল চেয়ারে বসে রইলাম। অবচেতন মনে রাফির সাথে কথা বলতে শুরু করলাম। রাফি, মেয়েদের জীবনটা কত বিচিত্র, তাই না? কত চিন্তা ভাবনা করতে হয় জীবনে, কত কিছু ত্যাগ করতে হয় আমাদের। কারো মন রাখতে গিয়ে নিজের সবচেয়ে প্রিয় জিনিসগুলোকে হাসি মুখে ত্যাগ করতে হয়, বিশ্বাসঘাতক দুশ্চরিত্রা সাজতে হয়। পুরো জীবনটাই অর্থহীন হয়ে যায়। স্বাধীনতার মধ্যেও পরাধীন আমরা। আমায় তোমার যত ইচ্ছে কষ্ট দাও, আমি প্রস্তুত নিজের প্রাপ্যটা বুঝে নেওয়ার জন্য, কিন্তু ওই মানুষগুলোকে অন্তত পক্ষে মুক্তি দিয়ে দাও। তাদেরকে নিজের মতো করে বাঁচতে দাও প্লিজ। লক্ষ্য করলাম রাফির চোখ দিয়ে অশ্রুধারা বয়ে যাচ্ছে। কিছু না বলে আমায় নিজের সাথে জড়িয়ে নিল। মুহূর্তে আমার অতীতের সব সুখ ফিরে এলো, সব দুঃখ ভুলে গেলাম। নিথের দেহটা হুইল চেয়ারটায় পড়ে রইল। মা কিছুক্ষণ পর এসে ধাক্কা দিয়ে চিৎকার করে উঠল। একে একে বাড়ির সবার মধ্যে কান্নার আওয়াজ ভারতে লাগলো। আমি চললাম মা। রাফি হাসছে, তার শেষ বিজয়ের হাসি। গল্পটি কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটিকে ভালো লাগলে একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্পটি সবার সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।